ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। সিক্স। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে নাইট অফ দ্য স্করপিয়ন শেষ করেছি। তার মাধ্যম দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যে 17টা পয়েন্ট ছিল আমরা মোটামুটি কাভার করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো আজ থেকে আমাদের শুরু করার কথা হচ্ছে রাইটিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, এবং সেটার আমরা অলরেডি 50% পড়ে ফেলেছিলাম। আজকে আমাদের লেটার্স নিয়ে আলোচনা করার কথা। তো আশা করি সবার কাছে বই আছে নাকি? জি স্যার। বইটাই আছে সবার কাছে? স্যার, আমি তো এখনো গ্রামের না বাড়িতে, তো স্যার, এখনো কেনা টাকা নেই। হয়নি। আচ্ছা, এখনো জি গ্রামের স্যার আছে। বাড়িতে? জি স্যার, এখনো গ্রামের বাড়িতে, ছুটি এখনো শেষ হয়নি। আচ্ছা, তো সমস্যা নাই, আমাদের কাছে তো পিডিএফ আছে, সেই হিসেবে আমরা দেখব। আচ্ছা, তোমাদের বইয়ের কত পেজ থেকে আছে এটা? 323। 323 পেজ থেকে। আচ্ছা, মোটামুটি লেটারের উপরে আমাদের দুটা তিনটা ক্লাস নিতে হবে। এর বিভিন্ন বিষয়গুলো রয়েছে, ফরম্যাট, সংজ্ঞা, পার্ট, ফর্মাল, ইনফর্মাল, বিভিন্ন বিষয় রয়েছে। তো এটার জন্য আমরা পার্ট বি এর যে কোশ্চেনগুলো আছে তোমাদের বই অনুসারে, একটু এই বইটা পুরনো বইটা, আসলে তোমাদের বইটার যে ছবিটা সেটা এখন আমার তোলা হয়নি। তোমরা আমাকে একটু কয় মিনিট সময় দাও, হ্যাঁ, আমি এটা ছবিটা তুলে। ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছে এবার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। দেখো, এই হচ্ছে তোমাদের বইয়ের অংশটুকু। তো এখানে আমরা লেটারের সংজ্ঞা দেখছি, লেটারের যে প্রকারভেদগুলো আছে সেগুলো একটু দেখব। প্রথমেই আমরা তো লেটার লিখে লিখে অভ্যস্ত নাকি, ছোটবেলা থেকে লিখে আসতেছি। আমরা জি কয় স্যার। ধরনের লেটার এই পর্যন্ত লিখেছি? কয় ধরনের লেটার বলো তো এই পর্যন্ত লিখেছি আমরা? ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, আর হচ্ছে স্যার এই দুইটাই। কমপ্লেন লেটার। না না, এইচএসসি পর্যন্ত কমপ্লেন লেটার লিখছো? এইচএসসি তে কমপ্লেন লেটার লিখছো? স্যার ছিল না, বাট ওই আমাদের যে স্যার ছিল উনি শিখাইছিল আর কি। আচ্ছা, এটা তো সবাই শেখায়নি, সিম্পলি যেটা বলতে যাচ্ছি, তাই তো, যে জি স্যার। এরপর আমরা শুধুমাত্র দুই ধরনের লেটার লিখে অভ্যস্ত। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা বলে থাকি নাকি, জি স্যার। অ্যাপ্লিকেশন। জি স্যার। আর একটা হচ্ছে লেটার বলতো। মানে পার্সোনাল লেটার, বাবা মায়ের কাছে বা ভাই বোনের কাছে বা বন্ধুর কাছে আমরা এভাবে চিঠি লিখে অভ্যস্ত। কিন্তু চিঠির আরো অনেক ভাগ রয়েছে যেগুলো আমরা এখান থেকে পরিচিতি লাভ করব। কিন্তু পরীক্ষাতে মোটামুটি তোমাদের দুই থেকে তিন প্রকার চিঠি ঘুরে ফিরে আসে। কিন্তু এবার যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ, অতএব সেই ক্ষেত্রে একটু মানে বিষয়টা বুঝতে হবে যে আসলে আমরা কি করতে পারি, দেখি। হ্যাঁ, এই জন্য।
তোমরা সংজ্ঞাটা পড়ি কি বলে। লেটার কি বলছে? লেটার ইজ আ রিটেন মেসেজ। এখন তো লেটার আমরা লিখি না, লিখি বলো তো? এখন আমরা লেটার না, লিখি স্যার। না, এখন আমরা লিখি তো কি? বার্তা পাঠানোর। আমরা এখন মেসেজ দিই মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, নাকি? আমরা এখন মেসেজ জি শেয়ার করি। আমরা এখন আর ওইটাই লেটার এক ধরনের মেসেজ, কিন্তু সেটা আমরা হাতে লিখতাম, হ্যান্ড রিটেন অথবা প্রিন্ট করতাম। এখন তো প্রিন্ট সিস্টেম উঠেছে বা টাইপিং মেশিন হওয়ার পর টাইপ করে অনেকে পাঠাতো। অনেকে আবার ইমেলে পাঠায়। দেখো, ইট ইজ ইউজুয়ালি সেন্ড টু দ্য রিসিপিয়েন্ট ভায়া মেইল অর পোস্ট ইন অ্যান এনভেলপ। চিঠির খামের মাধ্যমে পাঠানো হতো। অলদো দিস ইজ নট আ রিকোয়ারমেন্ট অ্যাজ সাচ, any such message that is transferred via post is a letter। মানে পোস্টের মাধ্যমে পাঠানো, সেটা পোস্ট মেলের মাধ্যমে হোক, খামের মাধ্যমে হোক, যেটাই হোক, অথবা আর রিটেন কনভারসেশন বিটুইন টু পার্টিস, এটাও একটা লেটার। লেটারের সংজ্ঞা যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে কি, ডিকশনারি বলছে কি, আ লেটার ইজ আ মেসেজ দ্যাট ইজ রিটেন ডাউন অ্যান্ড প্রিন্টেড অন পেপার অ্যান্ড ইউজুয়ালি পুট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সেন্ড টু সামবডি। আমরা কি যখন অ্যাপ্লিকেশন দিই, এটা কি আমরা এনভেলপে খুব একটা দিই বলো তো? আমরা স্যারদের কাছে করেছি কি, অ্যাপ্লিকেশনে হাতে একটা খাতার পেজ ছিঁড়ে লিখে নিয়ে গিয়ে হাতে হাতে জমা দিয়েছি, নাকি? তাই নাই? জি স্যার। সেখানে তো আর খাম টাম কিছু দেই নাই। বা আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো, সরাসরিও পাঠিয়েছি। অতএব সব পুরো সংজ্ঞাটা এখানে যে প্রযোজ্য তা না। অতএব মূল কথা হলো, এটা বলা যেতে পারে লেটার ইজ আ রিটেন মেসেজ, প্রিন্টেড অর হ্যান্ড রিটেন, দ্যাট ইজ সেন্ড টু সামওয়ান বাই পোস্ট অর মেইল অর ইন সাম আদার ওয়ে। যে কোনোভাবেই হোক, যার উদ্দেশ্যে পাঠানোর সেই মেসেজটা পাঠানো হয়। এটা হচ্ছে সংজ্ঞা। তো একটা ছোট সংজ্ঞা তোমরা মুখস্থ করে ফেলবা, যদি পরীক্ষাতে এরকম 1 মার্কের বা 2 মার্কের দিয়ে দেয় সাব ডিভিশনে। টাইপস অফ লেটার্স, তাহলে লেটার্সের প্রকারভেদ কী কী আসতে পারে? প্রধানত আমরা যে দুটো পাই সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল। তার ভিতরে অনেক ভাগ আছে না, লেটারের ভাগের কিন্তু অভাব নেই। হচ্ছে লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার আর ব্রডলি 2 টাইপস অফ লেটার্স, নেমলি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। But there are also few type of letters based on their contents, formalities or the purpose of letter writing। এর উপর ডিপেন্ড করে অনেক ভাগ রয়েছে। প্রথমে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল, এই দুটো বোঝা এবং এদের পার্থক্যগুলো একটু বুঝে নেওয়া, কারণ পরীক্ষাতে অনেক সময় এই বিষয়গুলো এসে যায়। হ্যাঁ, তো আমরা একটু দেখবো। তাহলে ফর্মাল লেটার মানে কি? এটা কোনো অফিসিয়াল বা প্রফেশনাল লেটার নাকি, যেখানে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। ফর্মালিটি মানে কি? কিছু অফিসিয়াল কোড এবং কন্ডাক্ট ফলো করেই চিঠি লিখতে হয় বা চিঠি পাঠাতে হয়। এখানে চিঠির নির্দিষ্ট ফরম্যাট আছে কিনা বলে, একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এবং কোথায় বামে না ডানে লিখতে হবে, তাই তো? কিভাবে সাইন করতে হবে, কিভাবে সম্বোধন করতে হবে। যেমন তুমি যদি এখন মানুষ ইন্টারমিডিয়েট খাতা দেখতে গিয়ে পাওয়া যায় এরকম যে, স্যার আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। এইটা কি ফর্মাল লেটারে খাটবে বলো? জি না স্যার, এটা পার্সোনাল লেটারে খাটবে। ফর্মাল লেটারে এগুলো দেওয়া যাবে না, যে আপনি কেমন আছেন, আমিও ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। এই জাতীয় লেটারগুলো, এই জাতীয় কথাগুলো ফর্মাল লেটারে খাটবে না। এগুলো হচ্ছে ইনফর্মাল লেটারের আলোচনার বিষয়। হ্যাঁ, তাহলে দেখো ফরম্যাটার্স কি, দিস লেটার্স ফলো আ সার্টেন প্যাটার্ন অ্যান্ড ফর্মালিটি। দে আর স্ট্রিক্টলি প্রফেশনাল ইন নেচার অ্যান্ড ডিরেক্টলি অ্যাড্রেস দ্য ইস্যুস কনসার্ন। ডিরেক্টলি অ্যাড্রেস, এখানে কোনো ভান ভনিতা চলবে না। Any type of business letters or letter to authorities falls within this given category। যেমন হচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে তো তুমি একটা চিঠি পাঠাও, এটা কিসের মধ্যে পড়ে? ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল। কোনো দোকানদার, হ্যাঁ, যদি কোনো দোকানদার কোনো কাস্টমারের কাছে একটা অ্যাপ্লিকেশন মানে চিঠি দেয়, চিঠি পাঠায়, তাই তো? তাহলে সেটা কি ফর্মাল না ইনফর্মাল হবে? ফর্মাল। তারপরে যদি কোনো কাস্টমার কোনো দোকানের কাছে লেখে, তখন সেটা ফর্মাল। ফর্মাল স্যার। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে কি ফর্মাল ইনফর্মাল লেটারের মধ্যে পড়ে। হ্যাঁ, ওকে। তাহলে ইনফর্মাল কেমন হবে, এবং লেখার ভাষাগুলো সেরকম করতে হবে, তাই না? সেখানে অবশ্যই তুমি ইউজ করা যাবে না। তুমি ইউজ করলে হবে বলো? না স্যার। তাহলে কি ইউজ করতে হবে? আপনি ইউজ করতে হবে। তারপর হচ্ছে হাই হ্যালো এসব শব্দ ইউজ করা যাবে না। একজন টিচারের ইনবক্সে তুমি মেসেজ দিবা হাই স্যার, এটা লেখা যায়? এটা বলা যায়? না স্যার। কি বলতে হবে? তাহলে কি বলে সম্বোধন করবা?
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি তোমার ধর্মীয় মতে সালাম দিবা, অথবা গুড মর্নিং বা গুড ইভিনিং বা এরকম কিছু সালাম দিয়ে তুমি দেখ। অনেকে লেখে হাই স্যার, এটা কোনো ভাষা হতে পারে বলো? হুম, এগুলো নিশ্চয়ই কোনো না ভাষা হতে স্যার। পারে না। তো এগুলোও আমরা দেখি, হাই লেখে, হ্যাঁ, হাই বলে সম্বোধন করতেছে, তাহলে মনে হচ্ছে যে বিষয়টা যেন তারা বোঝেইনি, যে এগুলো এখানে ব্যবহার করা যায় না, ফর্মাল ইনফর্মাল সেন্সটা নাই। এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার্স, বলছে দিজ আর পার্সোনাল লেটার্স, এগুলো পার্সোনাল লেটারের মধ্যে পড়ে এবং এর নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। দে নিড নট ফলোস এনি সেট প্যাটার্ন অর অ্যাডহার্স টু এনি ফর্মালিটিস। দে কন্টেন পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন অর আর রিটেন কনভারসেশন। ইনফর্মাল লেটার আর জেনারেলি রিটেন টু ফ্রেন্ডস, অ্যাকোয়েন্টেন্সেস আর রিলেটিভস, পিতা মাতা ভাই বোন এগুলোর কাছে, বন্ধু বান্ধব, এদের কাছে আমরা প্রধানত ইনফর্মাল লেটার লিখে থাকি। আমরা একটু পার্থক্যটা দেখে আসি, ঠিক আছে? ফর্মাল এবং ইনফর্মাল লেটারের পার্থক্য তারপরে আমরা আসতেছি। আচ্ছা, ফরম্যাটটা আমরা পরে দেখতেছি। আহ, এই যে এখানে আমরা, এটা কি প্রথমে ইনফর্মাল লেটার দেওয়া আছে নাকি ফর্মাল লেটার ছেড়ে আসলাম? এই যে ফর্মাল লেটারের এই সংজ্ঞাটা আমরা দেখি একটু। দেখো, আ ফর্মাল লেটার ইজ ওয়ান দ্যাট ইজ রিটেন ফর আ ফর্মাল পারপাস। এবং এখানে কি বলা হচ্ছে, ফর্মাল লেটার্স আর ইউজড ফর অফিসিয়াল অর বিজনেস পারপাসেস। উই রাইট ফর্মাল লেটার্স টু আ ব্যাংক অর আ ডক্টর অর আ লোকাল কাউন্সিল অর দ্য প্রিন্সিপাল অর দ্য কমিশনার অথবা দ্য এডিটর অর আ কোম্পানি। Formal letters are different from informal letters, which are written to friends and family. Formal letters are written not for the sake of correspondence, to যোগাযোগের জন্য না, but with a particular objective in mind. They may be written to find out information or to apply for a job or to make a complaint or to give information অথবা to send an apology or to invite someone, এগুলোর ক্ষেত্রে, তাই না? ইট শুড বি রিটেন টু দ্য পয়েন্ট, অ্যাভয়েডিং আননেসেসারি ওয়ার্ড, এখানে কোনো বাড়তি আবেগ প্রকাশ করা যাবে না। অ্যাজ ফর্মাল লেটার্স আর অফিসিয়াল লেটার্স, দে আর রিটেন অ্যাকর্ডিং টু আ সেট অফ ফরম্যাটিং রুলস। ইন আ ফর্মাল লেটার, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অ্যান্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আর কন্ট্রাকশন অ্যাভয়েড। এটা একটু খেয়াল করবা। তাহলে বলা হচ্ছে ফর্মাল লেটারে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তাই তো? কোনো কলোকিয়াল মানে বুঝো তো, আঞ্চলিক, তাই তো? আঞ্চলিক ভাষা বা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ইউজ করা যাবে না। সংক্ষিপ্ত রূপ কি বলো? abbreviation, অ্যাব্রিভিয়েশন। কেমন অ্যাব্রিভিয়েশন? কন্ট্রাকশন কেমন, যে আই এম কে আমরা সংক্ষেপে লিখি কি আম, এইভাবে লেখা যাবে, তাই তো? হি ইজ লেখা যাবে না হি, তাই তো? কেমন হবে? his, তাই তো? হিজ, হ্যাঁ হ্যাঁ, এইভাবে লেখা যাবে না। বা শ্যাল নট আমরা কিভাবে লিখি? shan't, হ্যাঁ, এইভাবে সংক্ষিপ্ত রূপ লেখা যাবে না। আচ্ছা, এখানে তো মিস্টেক হলো, এখানে দিতে হবে। তো এইভাবে কন্ট্রাকশন ইউজ করা যাবে না। এবং কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম, তুমি, তোমরা ইত্যাদি ইত্যাদি লেখা যাবে না। এখানে ফর্মাল লেটারগুলো কেমন হতে পারে? যেমন হচ্ছে ইনকোয়ারি লেটার্স, কোনো প্রতিষ্ঠান কোনো জায়গায় তদন্তে পাঠিয়েছে। সেলস লেটার্স, অ্যাকসেপ্টেন্স লেটার, কেউ কাউকে কোনো জব অফার করেছে, সেটা সে গ্রহণ করেছে। অ্যাপোলজি লেটার্স, কাভার লেটার্স, ইনভাইটেশন লেটার্স, অ্যাপ্লিকেশন যেগুলো আমরা পাই। রেজিগনেশন লেটার, অফিসের চাকরি আমি ছেড়ে দিব এটা নিয়ে। কমপ্লেন লেটার, কোনো অফিসে আমি কমপ্লেন পাঠাবো, সেগুলো হচ্ছে কি আমার ফর্মাল লেটারের মধ্যেই পড়ে। ফর্মাল লেটার ফর্মগুলো আমরা পরে আসতেছি। এরপর দেখো ইনফর্মাল লেটার। অন্যদিকে ইনফর্মাল লেটার কি? পার্সোনাল লেটার ইজ আ লেটার দ্যাট ইজ রিটেন টু ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বার অর অ্যাকোয়েন্টেন্স। As it is a personal letter, it is not structured like a formal letter. This type of letter expresses the writer's thoughts or feelings in a friendly manner. An informal letter কি হতে পারে? ইউজেস, দেখো ইউজেস কন্ট্রাকশনস আছে, যেগুলো এই কন্ট্রাকশনগুলো ইউজ করা হয়। ইউজ সাম এক্সক্লামেশন মার্ক, তাই না? যেহেতু আবেগ প্রকাশ থাকবে এখানে, অতএব এক্সপ্রেশন করার জন্য, ইমোশনকে এক্সপ্রেস করার জন্য তোমার কিছু আবেগী শব্দ বা সেন্টেন্স স্ট্রাকচার থাকতে পারে। কন্টেন্ট শর্ট সেন্টেন্সেস আর সিম্পল ভোকাবুলারিজ। সামটাইম মিস আউট ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, যেমন হোপ টু হেয়ার ফ্রম ইউ সুন, এরকম সংক্ষিপ্ত ইনফর্মাল আমরা ইয়াগুলো লিখতে পারি, সেন্টেন্স স্ট্রাকচারগুলো। ইউজ ইনফর্মাল ইন্টেন্সিফায়ার সাচ এজ কমপ্লিটলি, ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি অফুল, এই জাতীয় কিছু শব্দ যেগুলো ফর্মাল না, এগুলো আমরা ইউজ করতে পারি। ইউজেস ইডিয়মস আর কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল লেটারে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে। এই তো। তাহলে আমরা লেটার ধরলাম কি? ফর্মালিটির উপর ডিপেন্ড করে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। কত প্রকার ইনফর্মাল লেটার বলো? formal letter, এই দুই প্রকার নাকি? লেটার হচ্ছে দুই প্রকার, ইনফর্মাল আর
ফর্মাল। এখন আমরা, স্যার হ্যাঁ বলো। স্যার অ্যাপোলজি মানে কি? অ্যাপোলজি? অ্যাপোলজি মানে হচ্ছে মাপ চাওয়া বা ক্ষমা চাওয়া, ঠিক আছে? লেটার অফ অ্যাপোলজি। তুমি হয়তো অফিসে জি স্যার। কয়েকদিন মানে অনুমতি না নিয়ে তুমি অনুপস্থিত ছিলা, ঠিক আছে? তো এটা যেমন হতে পারে। অথবা তুমি মনে করো যে কারো মানে একটা কাজ তুমি করে ফেলেছো যেটা অফিসিয়াল কোড অফ কন্ডাক্টকে ব্রেক করা হয়েছে, তুমি সেটা একটা লেটার লিখে তুমি তোমার বসের কাছে পাঠালা, এইগুলোকে বলা হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। তো এখন আমরা ফর্মাল লেটারের ফর্মগুলো আগে কি কি থাকে সেটা একটু পড়ে আসি। ওখানে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর ওখানে আমরা পেয়ে যাই আর কি। দেখো পার্টগুলো আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, স্ট্রাকচারটা না, এটা না, এক জায়গাতে পুরো বড় করে দেওয়া আছে, সেটা কত পেজে, এখানেও না। এই দেখো ফর্মাল এবং ইনফর্মাল লেটারের কিন্তু ডিফারেন্সটা প্রশ্ন উত্তর হিসেবে আসে, ঠিক আছে? এই শীটটা দিয়ে দিব, তোমরা এটা ভালো করে পড়ে ফেলবা আগামী দিন। এই যে এখানে, এটা তো বিজনেস লেটার হয়ে গেল। হোয়াট ইজ দিস? না, পিডিএফ থেকে পাওয়া অনেক সময় ঝামেলা। এটাই হবে হয়তো, আমি যেটা মনে করতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ হোয়াট আর দ্য জি পার্টস আর স্যার। এলিমেন্ট অফ আ ফরম্যাট। এখানে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে একটু ভালো খেয়াল করবা। বলছে হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ ফর্মাল লেটার। এটা কি এখানে আছে তোমাদের এই বইয়ে? জি স্যার, 341 পৃষ্ঠায় 6 নং। আমি ওই ছবিটা কি তুলেছি, মানে ওই ইয়েটা আছে এখানে, তো আমি প্রশ্নটা তুলি নাই, ওটা ওখানে ওইটাই আছে। এটাই না ওটা, বলো তো এটাই কি সেটা? হ্যাঁ স্যার, সেম কোশ্চেন। 300 কত? 41। 331। আমি দেখিনি এটাই কিনা, না তো আবার সেটা ছবি তুলতে হবে না, তোমাদের কাছে বই নাই যেহেতু বুঝতে অসুবিধা হবে। ও এটা বিজনেস লেটার। হুম, এটাই, ওকে। বলতেছে হোয়াট আর দ্য পার্টস আর এলিমেন্ট অফ আ ফর্মাল লেটার, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ ফর্মাল লেটার। ফর্মাল লেটারের কতগুলো পার্ট আছে। আমরা প্রথমত যখন একটা লেটার লিখি তখন, আচ্ছা একটা লেটারের কোশ্চেন যদি আমি একটু নিয়ে আসি এখান থেকে, পার্ট সি এর জন্য দেখি তো। আচ্ছা এই লেটারটা একটু সবাই খেয়াল করো, এখানে কি কি আছে। প্রথমে আমরা কি দিই, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তাই না? রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ রিকোয়েস্টিং হিম টু সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন ইয়োর ডিপার্টমেন্ট। দেখো প্রথমে হচ্ছে কি আমাদের তারিখ, তারপরে কি যার কাছে চিঠিটা পাঠানো হয় সেটা, নাকি জি স্যার, তার তাকে কাছে অ্যাড্রেস অ্যাড্রেস করতেছে। করা। তারপরে সাবজেক্ট, এটা ফর্মাল লেটারের জন্য। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যাড্রেসিং, তারপর হচ্ছে মোটামুটি বডি, তারপর হচ্ছে তোমার এন্ডিং, তাতে কমপ্লিমেন্টারি ক্লোজ, তারপরে মোটামুটি যিনি লিখছেন তার ঠিকানা। তবে এইখানে অনেক সময়
আমরা জানি এখানে একটা পার্ট হয়, বুঝতে পেরেছো? যে চিঠিটা লেখে, অ্যাপ্লিকেশনটা লেখে, তার একটা পার্ট কিন্তু উপরে দিতে হয়। মনে করো আমি এখানে দিলাম, আচ্ছা, মনে করো এটা এখানে দিয়ে দিলাম, এত দরকার নেই, এইটুকু দিলে চলবে, বা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মনে করো এইটুকু। চিঠিতে কিন্তু এরকম একটা ফরম্যাট থাকে, প্রথমে যে লেখে সে, তারপর তারিখ, তারপর যার কাছে পাঠানো হয়, তারপর সাবজেক্ট, এরকম। কিন্তু আমরা প্রধানত এই জিনিসটা দেই না, তাই না? এই জিনিসটাকে আমরা লিখি অ্যাপ্লিকেশনে কখনো? স্যার সেটা নিচে লিখি আমরা। না স্যার। হ্যাঁ, এটা উপরে থাকে, শেষে আমরা এখানে একটা এটা দিয়ে দিই, তাই না? কিন্তু উপরে এই জায়গায় লিখতে হয়, এখানে একটা অপশন আছে। এটা শুধুমাত্র আমরা হয়তো বা পার্সোনাল লেটারে এই জিনিসটা ফলো করি, কিন্তু এটা হচ্ছে সকল লেটারের একটা ফরম্যাট। তো সেইটা এখানে বলা হচ্ছে। দেখো প্রথমে কি থাকবে, সেন্ডার্স অ্যাড্রেস, মানে রিটার্ন অ্যাড্রেস বলা হয়, মানে যে চিঠিটা পাঠিয়েছে, কে পাঠিয়েছে, তার অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে? তারপরে কি থাকবে, তারপরে ডেট থাকবে। তাকে যে বলছে ইট শুড বি প্লেসড অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ দ্য লেটার। আমরা প্রথম তাকে কোথায় লিখতাম? এখন তো সব কিছু বাম সাইডে লেখা হয়, এইটা আমরা কোন সাইডে লিখতাম? এই সাইডে। এটা রাখতে হইব। হ্যাঁ, এই যে এই সাইডে রাইট কর্নারে লিখি, তাই না? তাই এখানে সেটা বলছে, দেখো ইট শুড বি স্যার প্লেসড। এটা নিচে লিখলে হয় না? বলো, সেন্ডার অ্যাড্রেস এটা নিচে লিখলে হয় না? আগে তো নিচে লিখতাম আমরা। তুমি আগে নিচে লিখতা না, তুমি ফরম্যাটটা জানো না বলে। এটা নতুন সিস্টেম, ওটা আগে থেকেই ছিল, কিন্তু আমরা এটা ইউজ করি না। ও একদম। স্যার ওইটা ব্রিটিশ কাউন্সিলের না স্যার? হ্যাঁ, ওটা ব্রিটিশ আমেরিকার, ওটা ফরম্যাটের ব্যাপার, যে বাম সাইডে লিখবো না ডান সাইডে লিখবো। হ্যাঁ, ব্রিটিশ তো হচ্ছে পুরোনো ফরম্যাট, ঠিক আছে? তো এইটা একটা অংশ, কারণ লেটারের যে 6 পার্ট থাকে, আমরা কয়টা পার্ট বলি লেটারে, কয়টা পার্ট থাকে মেইন? এটা তাতে এটার মধ্যে এটা একটা অংশ। দেখো ইট মে কন্টেন টেলিফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস বাট নট ফর হিজ নেম। এই যেখানে একটা জিনিস বলতে চেয়েছিলাম, যেটা আমি লিখেছি, তাহলে বাট নট হিজ অর হার নেম, এই জায়গায় ঠিকানার ক্ষেত্রে এইটা শুধুমাত্র আমরা দিই না। এখানে তার ঠিকানা থাকতে পারে, ছোট অ্যাড্রেস, যেন আমি এখানে সংক্ষেপে নামটা দিয়েছি, বা আমি আমার গ্রামের নাম দিতে পারি, মোবাইল নাম্বার দিতে পারি, ঠিক আছে? এইভাবে থাকে। আর এইখানে যেটা করি সেটা হচ্ছে নাম দিয়ে সিগনেচার। বাকি ঠিকানা কিন্তু এই জায়গায় লিখতে হয় না। এখানে কিন্তু কোনো ঠিকানা থাকে না, শুধুমাত্র কি থাকে, নাম থাকবে, সিগনেচার থাকবে, এবং তার ছোট একটা পরিচয় থাকবে। ঠিকানা যা লিখতে হয় এই জায়গায়, যেটাকে বলা হয় রিটার্ন অ্যাড্রেস। যাতে এই অ্যাপ্লিকেশনটা বা চিঠিটা যদি রিটার্ন করতে হয়, তাহলে কোন ঠিকানায় রিটার্ন আসবে সেটা উপরে থাকে, যেটা হয়ে যায় সেন্ডার। দেখো সেন্ডার্স অ্যাড্রেস, ঠিক আছে? তাই বলছে সেন্ডার্স অ্যাড্রেস আর রিটার্ন অ্যাড্রেস অ্যান্ড ডেট। তাহলে এর ভিতরে টেলিফোন নাম্বার থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, কিন্তু নাম থাকবে না। এরপরে হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস। রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা কি বলো? যে রিসিভ করবে। হ্যাঁ, যে রিসিভ করবে, যেটা আমরা এই জায়গায় দিয়েছি, এই যেখানে, ঠিক আছে? হ্যাঁ, এই তারিখটা আগে আমরা কোথায় লিখতাম? এই তারিখটা বলো তো, ডান পাশের এই কোণায় লিখতাম না? এই জায়গায় না তারিখটা, সরি, এটা ডান পাশে যেত আর এইখানে তারিখ থাকতো। এটা এরকম ছিল না আগে, যে আমরা এই জায়গায় দিতাম নাকি, আর ডেট থাকতো এই জায়গায়। জি স্যার। এটা পুরনো ফরম্যাট যেটা বলা হচ্ছে। আর এখন সব বাম পাশে এক সিয়া লিখলে চলে যায়। তাই বলছে দেখো এই যে রিসিপিয়েন্ট অ্যাড্রেস কোথায়, ইট ইজ প্লেসড অন দ্য লাইন বিলো দ্য ডেট। দেখো এই যে ডেট থাকে না, যেটা বললাম, এই যে এখানে যে ডেটটা আছে, সেই ডেটের নিচ দিয়ে লিখতে হবে বিলো দ্য ডেট। তাহলে এই ডেটটাও আগে আমরা প্রধানত কেউ এখানে লিখতো, কেউ এখানে যেত, বিভিন্ন ফরম্যাট আছে। তাই জন্য বলছে ইট ইজ প্লেসড অন দ্য লাইন বিলো দ্য ডেট বাট অ্যাট দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য লেটার। তাহলে এটা, তাহলে রিসিপিয়েন্ট অ্যাড্রেস আমরা কোথায় লিখি? এই যে লেফট হ্যান্ড কর্নার না? হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড কর্নারে, তাই তো? এই যে এখানে আমরা লিখতেছি, এটার নিচ দিয়ে, ঠিক তারিখ যে সোজা আছে তার বিলো দিয়ে, নিচ দিয়ে, হ্যাঁ, এই যে এখানে এইভাবে একটা দিয়ে আসবে। তারপর কি বলছে, ইট উইল কন্টেইন দ্য রিসিপিয়েন্টস নেম ইফ ইট ইজ নন। নাম জানা গেলে ভালো, আর যদি না জানা যায় তাহলে প্রিন্সিপাল বা এই জাতীয় যা আমরা লিখি, তাই না? ইফ ইট ইজ আননন বা যদি ফর্মাল হয়, তাহলে আমরা তার ডেজিগনেশন ইউজ করে থাকি। দ্য রিসিপিয়েন্ট ডেজিগনেশন ইজ প্লেসড বিফোর দ্য অ্যাড্রেস। অ্যাড্রেসের পূর্বে তার ডেজিগনেশন আমরা দিয়ে থাকি। এরপরে কি থাকে বলো? এরপরে কি? সাবজেক্ট। সাবজেক্ট। ফর্মাল লেটারের একটা সাবজেক্ট দেওয়া থাকে।
বলছে it is a single line that mentions the purpose of the letter. It is written on the line below the recipient address, হ্যাঁ, and is aligned to the center of the page. এটা প্রধানত সেন্টার অ্যালাইনমেন্ট করা হতো আগে। সেন্টার অ্যালাইনমেন্ট করা মানে এটাকে এইভাবে করে আগে দেওয়া হতো, ঠিক আছে তো, এই জায়গা করে। কিন্তু এখন আমরা করি কি, এখন পুরোপুরি আমরা এই জায়গায়, যেমন যদি সেন্টারে, এটা যদি সেন্টারে বসাতে যায় তাহলে এরকম হয়ে যাবে, মানে এটাকে আগিয়ে নিয়ে গিয়ে আমরা সেন্টার দিচ্ছি, এই যে এরকম। সরি, বেশি চলে গেল, সেন্টার যেটা হবে সেখানে। তাই এখানে সেটাই বলছে যে সেন্টার ইজ অ্যালাইন টু দ্য সেন্টার অফ দ্য পেজ। এরপর যদি অফিসিয়াল খুবই হয়ে থাকে তাহলে চিঠিটার একটা পরিচিতি নাম্বার থাকে, তাই তো, এখানে একটা পরিচিতি নাম্বার দেওয়া হয় যেটা হচ্ছে রেফারেন্স নাম্বার বলা হয়, ঠিক আছে তো। রেফারেন্স দিয়ে কি করা হয়, একটা নাম্বার তৈরি করা হয়। যেমন মনে করো যে কলেজের নাম দিয়ে বললাম এমজিসি ডট দিয়ে দিলাম মনে করো 2026, তাই তো। তারপরে মনে করো আজকের হলো তারিখ কত, MARCH মার্চ, তাই তো 26 দিয়ে লেটার নাম্বার হলো মনে করো 001। এইটা দেখলে বোঝা যাবে যে কি এইটা কোন প্রতিষ্ঠানের কত সালের কোন মাসের কত তারিখের কত নম্বর লেটার, কি এই রেফারেন্স নাম্বার দেখি বোঝা যাবে না, ইজিলি স্যার। খুঁজে পাওয়া যাবে না যে এই লেটারটা কবে লেখা হয়েছে কোন সময়। জি স্যার। এগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য এই রেফারেন্স নাম্বার থাকে। আবার এই রেফারেন্স নাম্বার ধরে বুঝতে পারবো যে না আপনি তো এই লেটারটা এখানে পাঠাইছিলেন, আমার কাছে তার ডকুমেন্ট আছে, খুঁজে পাওয়া যাবে সহজে, এই জন্য রেফারেন্স নাম্বার দেওয়া হয়। তাই এখানে বলছে আমি তো এটা তৈরি করলাম মাত্র, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রেফারেন্স নাম্বার থাকে, তাহলে রেফারেন্স নাম্বার আর সাইটেশন বলা হয়। আর রেফারেন্স নাম্বার ইজ আ নাম্বার দ্যাট টেলস ইউ where you can obtain the information you want, and a citation is a reference to a source. It is placed below the subject line. It may also be combined with the subject line and included in the introductory paragraph. তাহলে অন্য জায়গাতেও দেওয়া হয়, কিন্তু আমরা প্রথমত আলাদা করে এইভাবে লিখি। এরপর যেটা থাকে হচ্ছে কি স্যালুটেশন আর গ্রিটিং। কি থাকে স্যালুটেশন আর গ্রিটিং, মানে আমরা তাকে কি বলে ডাকবো, তাই তো, স্যার বলবো না ম্যাডাম বলবো না মিস্টার চৌধুরী বলবো না মিস্টার কামাল না মিস্টার জামাল বলবো, সেই বিষয়টা নিয়ে বলছে ইফ দ্য রিসিপিয়েন্ট ইজ নন, যদি রিসিপিয়েন্টের নাম জানা যায় তাহলে হি অর শি ইজ অ্যাড্রেস অ্যাজ ডিয়ার, ডিয়ার দিয়ে তার নাম, যেমন ডিয়ার মিস্টার চৌধুরী অর মিসেস চৌধুরী, অর জাস্ট মিস্টার অর মিসেস। অ্যান্ড ইফ দ্য রিসিপিয়েন্ট ইজ নট নন, হি অর শি ইজ অ্যাড্রেস অ্যাজ স্যার অর ম্যাডাম, ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম। যেমন এমআর কাদের জন্য মেল, এমআরএস কাদের জন্য ম্যারিড ফিমেলদের জন্য, মিস কাদের জন্য আনম্যারিডের জন্য, আর এমএস কাদের জন্য বলো। বিবাহিত নাকি অবিবাহিত কিছু না জানা গেলে হ্যাঁ, তুমি যখন তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা জানাতে চাও না তখন এমএস লিখে দিবা, আর যদি জানাতে চাও বিবাহিত তাহলে এমআরএস, যদি অবিবাহিত তাহলে এমআইএস। আর ছেলেদের জন্য তো সব ক্ষেত্রে বিয়ে, মানে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ছেলের ক্ষেত্রে কি এমআর। এটা কোনো কথা হতে পারে বলো যে ছেলেদের কেন জানানো না? হ্যাঁ কি ভাবতেছিলাম। হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে? তাহলে কি ধরনের, মানে কি পরিবার বলি আমরা জানি এটাকে? পুরুষ বৈষম্য। হ্যাঁ, পুরুষ শাসিত সমাজ নাকি, যে পুরুষদের ছেলে মানে পরিচিতি জানানোর দরকার নেই, বিবাহিত না অবিবাহিত সেটা জানার দরকার নেই, কেন তাহলে মেয়েদের জানতে হবে? মেয়েদের জানলে কি স্যার হবে? আমাদের সাথে তাহলে তো বৈষম্য বিরোধী হয়ে যাইতেছে। তাই না? স্যার ছেলেরা সব সময় অবিবাহিত থাকে। হ্যাঁ, অবিবাহিত থাকে, এদের কোনো বিবাহিত ইয়া থাকে না, অবিবাহিত নাকি। আচ্ছা, স্যার কারণ ছেলেরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। কেন মেয়েরা চায় না? স্যার মেয়েরা বিয়ের আগেই চায়, বিয়ের পরে আর চায় না। তাই মেয়েদের একটা বিয়ে করে জীবন শেষ হয়ে যায়, এই জন্য মেয়েরা চায় না। কেন এখন মেয়েরা বিয়ে করতেছে না? এখন তাহলে একটা ছেলে যখন বিয়ে করতেছে তাহলে আরেকজন মেয়ে, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের ম্যারিড স্ট্যাটাস আনম্যারিড, আসলে মেয়েরাও তো প্যারা দেয় না, ছেলেরা অনেক প্যারা দেয়। স্যার আমাদের তো 4টা বিয়ে করা সুন্নাত স্যার। আচ্ছা, যাক, ওই জন্যই এখানে তোমার অবিবাহিত বা না বিবাহিতটা জানার প্রয়োজন নেই নাকি? জি স্যার। না স্যার, সবার ক্ষেত্রে সুন্নত না, সবাইকে বিয়ে করা আসলে সুন্নত না। যারা অবহেলিত, বিবাহিত হয়েছে বা ডিভোর্স হয়েছে এরকম মেয়েদের বিয়ে করা সুন্নত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো না, 4টা সেটা তো বিয়ে অবশ্যই, করা যে এটা সুন্নত যুক্তিও এরকম আছে। না। আমরা তো অযৌক্তিকভাবে এটা ইউজ করে থাকি। একজন মহান ব্যক্তি যখন কোনো কিছু মানে বলে যাবেন, বুঝতে হবে তার পিছনে কোনো বিশেষ কারণ আছে, তাই নাকি? তিনি হুদাই এই কথাটা বলে যাননি যে তোমার 4টা তুমি বিয়ে করতে পারবা। এটা কি সবার জন্য বলছে? বলো। না স্যার, যারা ভরণ পোষণ দিতে পারবে হ্যাঁ, স্যার। একদিকে ভরণ পোষণ দিতে পারবে আর একটা হচ্ছে
তুমি নারীটাকে দেখলা যে সে অসহায়, তাকে কেউ বিয়ে করতে চাচ্ছে না, তার জীবনটা ধ্বংসের পথে, তাকে তুমি এটা সহায় দান করলা, এইটা। কিন্তু তোমার একটা সুন্দরী মেয়ে দেখলা আর তোমার নজর পড়লো আর তুমি বিয়ে করে ফেললা, এটার জন্য বলেননি উনি, ঠিক আছে? ওই সময়ের কারণ ছিল, ওই সময় যে সময় তিনি এই কথাটা যুক্তিটা দিয়েছেন তখন সেই সময় একটা কারণ ছিল। তার মানে কি অনেক মানুষ যুদ্ধে মারা গেছিল, নারীরা অসহায় হয়েছিল নাকি বলো? হুম। তাহলে জি নারীদের স্যার। সহায় হবে কারা? ওদের তিনি অনুমতি দিয়ে দিলেন যে এই নারীদেরকে তোমরা বিয়ে করে নাও, তাহলে তারা একটা সহায় পাবে। কিন্তু এখন সেটাকে আমরা কি করতেছি, নিজের মতো করে সুন্নত বলে চালাই দিই আর কি। চালাই দিচ্ছি। যুক্তি বুঝতে হবে, নিয়তটা বুঝতে হবে, যে প্রত্যেকটা নিয়মের পিছনে একটা নিয়ত ছিল। ধর্মীয় যারা গুরু ছিলেন বা নবী ছিলেন, তারা যে কথাগুলো বলে গেছেন তার পিছনে একটা যুক্তি ছিল, সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল, একটা নিয়ত ছিল। কিন্তু আমরা এখন সেইগুলোকে নিজের স্বার্থে ইউজ করতেছি, কোনো নিয়ত নাই, সবসময় স্বার্থবাদী চিন্তা ভাবনা দিয়ে করতেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যাক, ওটা ধর্মের ব্যাপার, ওটা নিয়ে বেশি কথা না বলে ভালো। তো যাই হোক, এটা জাস্ট ফান করলাম যে কেন ছেলেদের ক্ষেত্রে বিবাহিত বলার প্রয়োজন নাই এটা। তাহলে এটা হচ্ছে সেলিব্রেশনের ক্ষেত্রে আমরা এইভাবে বিষয়গুলো খেয়াল রাখবো। এরপর চলে আসছে কি আমাদের বডি, নাকি? এই যে রেসপেক্টেড স্যার বলেছিলাম, তারপরে আমার বডি চলে আসলো, এই হচ্ছে আমাদের বডি। তাহলে বডিতে কি থাকবে? বডি অফ দ্য লেটার, দ্য বডি কন্টেইনস দ্য কমপ্লিট মেসেজ অফ দ্য লেটার, ইট কন্টেইনস 3 প্যারাগ্রাফস। সবসময় 3 প্যারাগ্রাফস না, আরও প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, আমরা যেটা প্যারাগ্রাফে বা লেটারে পেয়েছি, তাই না? ইন্ট্রোডাকশন থাকবে, এসেতে পেয়েছি, তারপর ডেসক্রিপশন থাকবে, তারপর কনক্লুশন থাকবে। কনক্লুশন আমরা কি করে থাকি? দেয়ার ফর, আই নো দ্যাট, ইত্যাদি, নাকি? আই উড রিকোয়েস্ট স্যার, ইত্যাদি ইত্যাদি বলে থাকি আমরা। এটা হচ্ছে কি, ইট কন্টেইনস দ্য ওয়ার্ডস অফ থ্যাঙ্কস অ্যান্ড অপটিমিস্টিকলি আস্ক দ্য রিসিপিয়েন্ট টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা। এরপর থাকে কি কমপ্লিমেন্টারি ক্লোজ। কমপ্লিমেন্টারি ক্লোজ কোনটা? এই যে এটা, নাকি? তুমি তাকে কি বলে সম্বোধন করে শেষ করবা? ইওর লাভিং ফ্রেন্ডস, ইওর ডিয়ার সান অর ডটার, ইওর মানে কি বলবো, লয়াল স্টুডেন্ট, যেটাই বলো, এভাবে তোমরা বলার পর তারপরে থাকবে কি, দেখো, ইফ দ্য নেম অফ দ্য অ্যাড্রেস ইজ নন, ইওর সিনসিয়ারলি, ফলোড বাই দ্য সিগনেচার আর নেম অফ দ্য রাইটার, বাট ইফ দ্য নেম অফ অ্যাড্রেস ইজ নট নন, ইওর্স ফেথফুলি। তাহলে জানা গেলে পারে ইওর সিনসিয়ারলি, আর জানা না গেলে পারে ফেথফুলি, ফলোড বাই দ্য সিগনেচার ইত্যাদি ইত্যাদি। অতএব এই প্লেসমেন্ট নিয়ে অতটা ঝামেলা নেই। দ্য প্লেসমেন্ট অফ দ্য এলিমেন্ট মেনশনড অ্যাবভ ইজ ইন দ্য সেমি ব্লক ফরম্যাট লেটার। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা লেটারের অবস্থান চলে গেল। দেখো, এখন আমরা এই ফরম্যাটগুলো কোথায় কোথায় পাবো আমরা দেখে নিই একটু। হ্যাঁ, তাহলে আমরা কি মাথায় আসলো তো যে আমরা কি কি লিখি? হ্যাঁ, প্রথমে কি লিখি তাহলে? প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস, নাকি? তারপর থাকে কি একটা ডেট, ডেটের নিচ দিয়ে থাকে হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট, তারপর রেফারেন্স থাকতেও পারে না থাকতে পারে, তবে দেওয়া হয়, তারপরে হচ্ছে স্যালুটেশন, তারপরে বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ, তারপর হচ্ছে সিগনেচার টিগনেচার সহ, এই নাম এবং সিগনেচার। সবাই মাথায় ঢুকছে? স্যার এগুলা কি সাধারণত এক পেজে লিখবো? সেটা পরে বলতেছি, আগে এটা বুঝে নাও, তারপর ওটা নিয়ে কথা হবে, ঠিক জি আছে? স্যার। আগে যুক্তি দিয়ে বসবা, তারপরে আবেগ দিয়ে নয়। তাহলে আপাতত এইটুকু আমরা জানলাম। এখন এইটুকুকে এরকম একটা, অনেক সময় পরীক্ষাতে বলে যে একটা স্ট্রাকচার লেখো, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ ফর্মাল লেটার। তখন তোমাকে লেটার লিখতে হয় না, স্ট্রাকচারটা দেখাতে হবে। তো দেখো, এখানে কি ছিল? প্রথমে কি দিছিল? সেন্ডার্স লেটার, নাকি? এই সেন্ডার্স অ্যাড্রেস, তার সাথে কি ডেট এই জায়গায়। তারপর ইনসাইড অ্যাড্রেস, যেটা হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এটাকে ইনসাইড অ্যাড্রেসও বলা হয়। তারপর কি থাকবে? সাবজেক্ট। এখানে একটা রেফারেন্স থাকে, রেফারেন্সটা এখানে উল্লেখ করা হয়নি, কারণ রেফারেন্সটা সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তারপর থাকবে কি স্যালুটেশন, নাকি? তারপর থাকবে কি বডি, পুরোটা কি একটা বডি, এই পর্যন্ত বডি। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ, তারপর সিগনেচার, তারপরে নাম। কি বোঝা গেল? জি স্যার। এটা হচ্ছে একটা ফর্মাল লেটারের স্ট্রাকচার। এইবার এই ফর্মাল লেটারকে আমরা বিভিন্ন ব্লকে পাই। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, যে কয়টা ব্লক আজকে আমরা পড়বো তোমরা খাতায় আঁকবা। এক একটা ব্লকের এক একটা রাইটিং স্টাইল পরীক্ষার সময় আসে, যে সেমি মডেলের একটা ব্লক লিখে মানে স্ট্রাকচার দাও বা এরকম দাও, বা তুমি কোন ব্লকটা ফলো করবো, মানে কোন লেটার ফরম্যাটটা ফলো করবা, সেটা আমরা ঠিক করে নিব যে কোনটা ফলো করবো। বলতে পারো স্যার অনেক তো ফরম্যাট আছে, তাহলে কোনটা ফলো করবো? তো দেখো, প্রথমে হচ্ছে ব্লক স্টাইল আর ফরম্যাট। ব্লক স্টাইল খেয়াল রাখো, তার লেটারটার নাম হচ্ছে কি, মানে ফরম্যাটটা হচ্ছে ব্লক ফরম্যাট। ব্লক স্টাইল বা ব্লক ফরম্যাট, এইটা লেখার সময় আমরা কি করি সেটা খেয়াল রাখো। ব্লক ফরম্যাট ইজ টিপিক্যালি ইউজড ফর বিজনেস লেটার। এটা প্রধানত বিজনেস লেটার ইউজ করা হয়। ইন ব্লক ফরম্যাট আর সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট। এই যে প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট আমরা লিখছি না? একটু খেয়াল করো। তারপর হচ্ছে কি কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার। কমপ্লিমেন্টারি ক্লোজ আর হচ্ছে সিগনেচার কোন সাইডে লেখা আছে?
বলো রাইট কর্নারে। একদম রাইট রাইট সাইড দিয়ে সাইড লাগাই চিন্তা করো, রাইট সাইডে কিন্তু লাগাই ইন্ডেন্ট হয়েছে পুরো লাগানো, দেখো তো এই মার্জিনের সাথে কি লাগানো না, পুরো ঠেকানো নাকি এরকম। জি স্যার। তাহলে কোনটা, দুটা জিনিস, একটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস এর ডেট, আর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ সহ সিগনেচার, সব কিছু রাইট সাইডে। ঠিক আছে তো, কোন স্টাইলে, ব্লক স্টাইলে। এবার বলা আছে দেখো, আর অ্যালাইন টু দ্য রাইট মার্জিন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টেক্সট, বাকি যা কিছু থাকবে, বাকি যা কিছু আছে সব কোন সাইডে, আর অ্যালাইন টু দ্য লেফট মার্জিন, এই যে দেখো সব লেফট মার্জিন আছে না, একদম লেফট মার্জিন করে আছে। তাহলে কি কি থাকবে এখানে, ইনসাইড অ্যাড্রেস বা রিসিপিয়েন্ট অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন থেকে শুরু করে বডি, সব কিছু আমাদের বাম সাইড দিয়ে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে কোথায় কোনটা বসাবো, তাহলে ব্লক স্টাইলে সেন্ডার্স অ্যাড্রেস আর কমপ্লিমেন্টারি ক্লজ একদম বাম সাইড দিয়ে, আর বাকি ডান সাইড দিয়ে, আর বাকি সব বাম সাইড দিয়ে। তবে বিসাইড দিস, ইনস্টেড অফ ইন্ডেন্ট ফর প্যারাগ্রাফস দেয়ার ইজ আ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফস। এটা বুঝো তো, ইন্ডেন্ট? স্যার এই জিনিসটা বুঝি না। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, এবার একটু বুঝাই দিচ্ছি। এইখান থেকে মনে করো এইটাকে আমি একটা প্যারাগ্রাফ বানাইনি, এইটা আমাকে একটা, এটা এখানে তাহলে কয়টা প্যারাগ্রাফ আছে, দুইটা। দুইটা। এখন ইন্ডেন্ট মানে হলো, এটা কি বোঝাচ্ছে এটা প্যারাগ্রাফ, যদি এই লাইনটা যদি আরো বড় হতো তাহলে কি আমরা বুঝতাম যে এটা প্যারাগ্রাফ, এটা মনে করেছে, না স্যার। আমরা কিন্তু বুঝতাম না। তার জন্য কি করা হয়, অনেক সময় আমরা এরকম ইন্ডেন্ট দিয়ে দিই, এরকম করে ইন্ডেন্ট দিয়ে, ইন্ডেন্ট মানে হচ্ছে ডান সাইডে চাপিয়ে লেখা, এটা প্রধানত 4-5টা লেটার চাপিয়ে লেখা হয়, এটা কম্পিউটারে ট্যাব চাপলে যেটুকু আসে সেটুকু একটা ইন্ডেন্ট। তাহলে ইন্ডেন্ট বুঝতে পারছো, এগুলো সবই কি এরকম করে আমি ইন্ডেন্ট করে দিলাম, তাহলে একটা প্যারাগ্রাফ বোঝা গেল যে এটা একটা প্যারাগ্রাফ নাকি। এটা স্যার একটা- পার্ট করা। হ্যাঁ পার্ট করা, এটা প্যারাগ্রাফ করা। পার্ট করা কি, এক একটা প্যাসেজে আমরা প্যারাগ্রাফ পড়ছি না, এক একটা বড় বড় লেখনের এক একটা অংশ এক একটা প্যারাগ্রাফ, বুঝনি নাকি? জি স্যার। এগুলো কি, এগুলো এক একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইন্ডেন্ট দিয়ে করা যায়, আর একটা কি, আমি ইন্ডেন্ট দিলাম না, আমার এরকম ইন্ডেন্ট নাই, তখন করতে পারি কি, এরকম স্পেস দিয়ে। স্পেস দিয়ে, এই যে এরকম স্পেস দিয়ে দিতে পারি, তাই তো, এরকম করে কি করা হয়, এরকম স্পেস দিয়ে দেওয়া হয়, এখানে একটা ফাঁকা আছে মনে করো, এইভাবে স্পেস দিয়ে আমরা প্যারাগ্রাফ তৈরি করি। তাহলে এই ব্লকে কি করা হচ্ছে, ইন্ডেন্ট দেওয়া হচ্ছে নাকি ডাবল স্পেস দেওয়া হচ্ছে, কি বলছে যে দেখো, ডাবল স্পেস। instead of indents for paragraph, প্যারাগ্রাফ করতে গিয়ে ইন্ডেন্ট না দিয়ে there is double space between paragraph, দুটো প্যারাগ্রাফের মধ্যে ডাবল স্পেস দেওয়া হয়েছে। কি কথা বোঝা গেল? তাহলে এখানে কয়টা বিষয়, তিনটা বিষয় আলোচনা। প্রথমত হচ্ছে ডান সাইডে কি কি দিব, তারপর হচ্ছে বাম সাইডে কি কি দিব, আর বডিতে যে প্যারাগ্রাফ দিব সেই প্যারাগ্রাফগুলো তৈরি করার জন্য ইন্ডেন্ট দিব। দেখো এখানে কোনো ইন্ডেন্ট আছে, এই যে সবগুলো কি বাম সাইডে, না স্যার। হ্যাঁ এইটা Double ডাবল space. এই জায়গায় ইন্ডেন্ট আছে না, এই যে দেখো তো, দেখো এটার লেখাটা আর এটা মধ্যে ভিতরে চাপাই দেওয়া হয়েছে না, এই যে প্রথম প্যারাগ্রাফের জি, প্রথম স্যার। লাইনটা চাপাই দেওয়া, দেখো এটা করা মানে ইন্ডেন্ট দেওয়া। দেখো আর এটা কিন্তু সব সমান, এখানে কোনো ইন্ডেন্টের সিস্টেম নাই, সব কিছু সমান। তাহলে ব্লক ফরম্যাটে আমার কোনো ইন্ডেন্টের প্রয়োজন নাই, বরং ডাবল স্পেস দিয়ে প্যারাগ্রাফ তৈরি করছি। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে এটা যে বুঝে যাবে, বাকিগুলো কিন্তু সে এখন ইজিলি বুঝে যাবে। এই পার্টি আছে, এখন শুধু আমরা কিভাবে দিব। ঠিক আছে, তাহলে ব্লক। স্যার হ্যাঁ বলো। স্যার আচ্ছা সবকিছু একদম সেন্ডার অ্যাড্রেস থেকে শুরু করে একদম হচ্ছে শেষে যে হচ্ছে সিগনেচার করছে একদম সবকিছু বাম পাশে হওয়ার কথা না, তাহলে এখানে আলাদা করে ওই দুইটা অংশ কেন হচ্ছে ডান পাশে লিখছে? ওহো, আমি তোমাকে সেটাই বললাম যে ফরম্যাট অনেকগুলো আছে, এটা একটা ফরম্যাট। কি বুঝালাম বলো? বুঝছি। ফরম্যাট অনেকগুলো আছে, আমি তো প্রথমের দিকেই বলেছি যে লেটার লেখার অনেক ফরম্যাট আছে, তার মধ্যে এটা হলো ব্লক ফরম্যাট। যদি একটাই থাকতো তাহলে তো এখানে কোনো ব্লক বলা লাগতো, শুধু ফরম্যাট গুলো তো হয়ে যেত, হতো না? বলো। জি স্যার। জি স্যার বুঝছি। এটা হচ্ছে ব্লক ফরম্যাটের এটা। এরপর পরবর্তী ফরম্যাট কি, ফুল ব্লক। এই যে দেখো, এটা হচ্ছে কি ফুল ব্লক স্টাইল বা ফরম্যাট। এইখানে দেখো তো সব কি বাম সাইড না, দেখো জি স্যার। এই যে জি। যেটা চাচ্ছিল সেটা এই জায়গায় দেখো সব বাম সাইডে, কোনো ইন্ডেন্ট আছে, দেখো সব বাম সাইড দিয়ে।
একদম ইজি। একদম ইজি ফরম্যাট, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে তোমরা যখন পরীক্ষা হলে লিখবা সব এই সাইড দিয়ে লিখবা, সব বাম সাইড দিয়ে ধরাই দিবা, ঠিক আছে? কারণ এটাও একটা ফরম্যাট, তাহলে ওই এলোমেলো হবে না। তাহলে ফুল ব্লক ফরম্যাট ওটা তো পড়লাম হচ্ছে যদি পরীক্ষায় শর্ট কোশ্চেনে বলে যে একটা স্ট্রাকচার লেখো, তখন যদি তুমি পারো। তাছাড়া তুমি যখন ব্রড কোশ্চেনে একটা লেটার লিখবা তখন ফুল ব্লক লেটারটা ফলো, এই ফরম্যাটটা ফলো করবা। দেখো ফুল ব্লক ফরম্যাট ইজ মোস্ট কমন ইন বিজনেস কমিউনিকেশন, এটাও বিজনেস বা ফর্মাল। ইট ইজ দ্য পপুলার অ্যান্ড ইজিয়েস্ট স্টাইল, এতে বলছে সবচেয়ে পপুলার এবং ইজিয়েস্ট স্টাইল অফ ফরম্যাটিং। In full block letter, all text or part is aligned to the left margin instead of indent or paragraph. দেখো এখানেও ইন্ডেন্ট না দিয়ে কি করে দেওয়া আছে, ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফ। এখানেও প্যারাগ্রাফে কি করা হচ্ছে, এই যে ডাবল স্পেস বা স্পেস দেওয়া হচ্ছে, এখানে কোনো ইন্ডেন্ট নাই। তাহলে এটা কি সবচেয়ে সহজ নাকি? তাহলে ওটা হচ্ছে শুধু জি, ব্লক, স্যার। ওটা হচ্ছে শুধু ব্লক স্টাইল, আর এটা হচ্ছে কি ফুল ব্লক স্টাইল। হ্যাঁ, এরপর দেখো ওটা বুঝে গেছো মানে এবার বুঝে যাবা। এবার হচ্ছে সেমি ব্লক, খেয়াল করো সেমি ব্লক স্টাইল। দ্য সেমি ব্লক লেটার ইজ আ মোর ট্রেডিশনাল লেটার, যেটা আগে করা হতো ফরম্যাট, দেন দ্য ফুল ব্লক অর ব্লক। এখানে ব্যাপারটা কি, ডেট লাইন ইজ অ্যালাইন টু দ্য রাইট মার্জিন, এই যে ডেটটা কোথায় আছে, রাইটের দিকে। ইনসাইড অ্যাড্রেস ও স্যালুটেশন আর অ্যালাইন টু দ্য লেফট মার্জিন, এই যে ইনসাইড অ্যাড্রেস এবং স্যালুটেশন, তাই তো লেফট সাইডে। কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার লাইন আর প্লেস স্লাইটলি রাইট, দেখো টু দেখে খেয়াল করে জায়গায়, প্লেস স্লাইটলি টু দ্য রাইট অফ দ্য পেজ সেন্টার। এটা কিন্তু একদম রাইট সাইডে না, খেয়াল করো এটা কি পুরো রাইট সাইডে আছে নাকি সেন্টার থেকে একটু রাইটে? এটা যদি আমি সেন্টার সেন্টার ধরি, থেকে একটু রাইটে। হ্যাঁ, এটা এমন না যে একদম বাম দিক থেকে লাগাই দেওয়া হয়েছে, দেখো বাম দিকে কত স্পেস। এটা ছিল কি ব্লক স্টাইলে পুরোটা বাম দিক দিয়ে ছিল, তাই তো? আর পুরো ফুল ব্লকে সরি ডান সাইড দিয়ে ছিল, আর পুরো ফুল ব্লকে ছিল কি বাম সাইড দিয়ে। কিন্তু এইখানে স্লেমি ব্লকে মাঝখান থেকে কিছুটা ডানে সরিয়ে লিখতে হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি সেমি ব্লক। এবার তাই বলছে দেখো যে কমপ্লিমেন্টারি ক্লোজ অর সিগনেচার লাইন আর প্লেসড স্লাইটলি টু দ্য রাইট অফ দ্য পেজ সেন্টার, সেন্টার থেকে কিছুটা রাইটে। প্যারাগ্রাফে কি করা হয়, প্যারাগ্রাফ আর ইন্ডেন্টেড 5 স্পেসেস অ্যান্ড সেপারেটেড বাই আ ডাবল লাইন স্পেস। দেখো এখানে ইন্ডেন্টও করা হয় আবার ডাবল লাইন স্পেসও ব্যবহার করা হয়, দুটাই। দেখো এই যে ইন্ডেন্ট আছে না এই জায়গায়, দেখো প্যারাগ্রাফ জি, স্যার। ইন্ডেন্টও করা হয়েছে, আবার দুই প্যারাগ্রাফের মাঝখানে ডাবল স্পেসও দেওয়া হয়েছে। দেখো এই যে ডাবল স্পেস, হ্যাঁ এই যে। স্যার এখানে 5 স্পেস দেওয়ার কথাটা কি বলছে? প্যারাগ্রাফস আর ইন্ডেন্ট এন্ড 5 স্পেসেস। 5 স্পেস আমি তোমাকে তো বললামই যে যখন আমরা এই যে এটা দিই, এই যে এটা, মানে একবার দিলে একটা, আর এইভাবে না 5টা না দিতে ওটা হবে। না, 5 স্পেস মানে 5টা লেটার, তুমি স্পেস বার একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই স্যার 5টা লেটার সমান জায়গা ধরবে, বা 5 তুমি বার টিপলে পারে যে লাইন জায়গাটা দখল করে, ঠিক আছে? বুঝনি? জি স্যার। এই জি যে স্যার। দেখো এখানে বিহাফে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই 5টা লেটার যে জায়গা দখল করে সেই পরিমাণ স্থান তুমি ফাঁকা দিবে এই জায়গায়। যেমন এটা করতে কি, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে তো? এইরকম হ্যাঁ স্যার। এইটাকে বলা হচ্ছে 5 স্পেস। স্পেস বার কম্পিউটারে বা টাইপ রাইটিং মেশিনে 5 বার এরকম টিপলে পারে যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে 5 স্পেস। তাহলে ইন্ডেন্ট করব 5 স্পেস, আর প্যারাগ্রাফকে সেপারেট করতে আবার ডাবল স্পেস ইউজ করতে হবে। তার মানে ডাবল লাইন স্পেস সব ফরম্যাটেই আছে, শুধু ইন্ডেন্টটা আমরা পাচ্ছি কোথায়, সেমি ব্লকে নাকি? আর বাকি সেমি ব্লকে ওকে। আর ফুল ব্লক বা ব্লকে কোনো ইন্ডেন্টের প্রয়োজন নেই, ডাবল স্পেস দিলে প্যারাগ্রাফ লাইনে এসে যাচ্ছে। স্যার খাতায় লেখার সময় কি শুধু ধারণা করে এই ফাঁকাটা দিব নাকি মানে হ্যাঁ ধারণা তখনও করে দিবা তুমি, ওটা কি আর ওইভাবে মাপতে যাবে কে বলো? আর তুমি এটা লিখবা কেন পরীক্ষার সময়, তুমি এই ফরম্যাট ইউজ করবা কেন? তোমাকে যখন অ্যাপ্লিকেশন লিখতে হলো তুমি ফুল ব্লক লিখে দিবা, তাই না কি জি বলো? স্যার। তুমি এসবের ইন্ডেন্টে যাওয়া কেন? ওটা নিয়ে ভাবাই যাবে না, ওসব বাদ। ওটা যখন তোমাকে ফরম্যাট লিখতে বলবে তখন তুমি, অথবা যদি কোনো লেটার বলে থাকে যে রাইট আ লেটার ইন সেমি ব্লক ফরম্যাট, যদি এরকম বলে দেয় তখন তুমি সেটা খেয়াল করতে, অত দূর যাবে না, অত টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট যদি ফরম্যাট পরীক্ষাতে আসে বা বিভিন্ন সময় আমাদের প্রশ্ন থাকে যে স্যার আমি কিভাবে লিখবো, সেটার জন্য আমাদের এই আলোচনাটা, ঠিক আছে? জি স্যার। এবার হচ্ছে জি স্যার। মডিফাইড, এখানে একটা বিষয় ছিল বিজনেসের, এইখানে সরি এটা ওপেন হচ্ছে না। এই যে এখানে কোম্পানি তো সেন্ডার্স অ্যাড্রেস,
যেটা বলছিলাম না, সেন্ডার্স অ্যাড্রেসটা কি করা থাকে এরকম ভাবে প্যাড, অফিসিয়ালে কি প্যাড থাকে না, প্যাডের উপরে কি দেওয়া থাকে না, কলেজের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়া থাকে না। এটা বিজনেসের ফরম্যাট ইউজ করা হলে এটা লেটার হেড বলা হয়। লেটার হেডে কি থাকবে, কোম্পানির নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, সবকিছু। যেটা আমরা সেন্ডার্স অ্যাড্রেস বলছি সেই অ্যাড্রেসটাই আমাদের প্যাডের উপরে দেওয়া থাকে এইভাবে লেটার হেড হিসেবে। স্যার ওইখানে কি আমরা লেটার হেড লিখে দিব উপরে? তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লিখবা বা চিঠি লিখবা তখন তো তুমি একটা প্রতিষ্ঠানের নামই দিবা, কিন্তু যখন ফরম্যাট লিখবা তখন জি স্যার, জি স্যার। লিখে দিবা, তখন জি তুমি স্যার, format বুঝতে দিবা। পারছি। হুম। তবে দেখো মডিফাইড ব্লক ফরম্যাট, এটাও ওই একই জিনিস আছে। এই জায়গায় দেখো লেটার হেড, ডেট, ইনসাইড অ্যাড্রেস, স্যালুটেশন। এইখানে যে প্রবলেমটা আছে দেখো এই জায়গায় ইনডেন্ট। আর এইটা কোথায় বলো তো, এটা কি একদম পুরো ডান সাইডে নাকি ডান সাইড থেকে একটু মানে মিডল থেকে একটু ডান সাইডে? এটা মিডিল থেকে ডানে। এটা দেখেই তুমি বুঝতে পারবে যেখানে কি বলা হয়েছে। ঠিক আছে তো এইটা, তাহলে এখানে পার্থক্যটা কি গেল? পার্থক্যটা তেমন কিছুই হয়নি এখানে। দেখো, দ্য মডিফাইড ব্লক স্টাইল বিজনেস লেটার ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার ফরম্যাট। ইট ইজ ট্রেডিশনাল অ্যান্ড কোয়াইট পপুলার। ইন দ্য মডিফাইড ব্লক স্টাইল অল লাইনস এক্সেপ্ট দ্য ডেট। এখানে একটু খেয়াল করো, এই যে অল লাইন মানে শুধু ডেট বাদে সব কিছু কোন সাইড দিয়ে? লেফট। হ্যাঁ লেফট, কিন্তু লেফটের আবার ঝামেলা আছে, খেয়াল করো। সিগনেচার ব্লক আর অ্যালাইন টু দ্য লেফট মার্জিন। দ্য ডেট, ক্লোজিং অ্যান্ড সিগনেচার ব্লক বিগিন অ্যাট দ্য সেন্টার অফ দ্য পেজ। এই যে সেন্টার অফ দ্য পেজে শুরু হয়েছে এই যে এটা। তবে সেটা থেকে একটু, দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ ইজ ইনডেন্টেড 5 স্পেসেস অ্যালং উইথ দ্য সাবজেক্ট লাইন। দেখো সাবজেক্ট লাইনও কিন্তু ইনডেন্ট করা, এখানে স্যালুটেশন দিচ্ছে, এখানে ইনডেন্ট দিতে হতো। তাহলে এগুলো সবই ইনডেন্ট করা, কিন্তু মূল প্যারাগ্রাফ আমার ইনডেন্টের পরে আবার এইখানে করেছে। তাহলে এইগুলো আমি লিখবো সব ইনডেন্টের স্টাইলে। ইনসাইড লেটার, ইনসাইড অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন সব ইনডেন্ট করবো যে সোজা করে সেই সোজা। তার মানে এটা যদি আমরা একটু খেয়াল করি, এইখানে যেগুলো আছে, আমি যে এই যে প্রিন্সিপাল লিখছি এটা কি ইনডেন্ট অনুসারে আছে বলো তো? ইনডেন্ট তো এই জায়গায়, কিন্তু তার থেকে তো না স্যার। বামে গেছে। তাহলে আমাকে করতে হবে কি, এইগুলো আরো এদিকে ডানে নিতে হবে। বামে নিতে আরো হবে, স্পেস দিয়ে বাম দিতে হবে। এগুলো সব বামে দিতে হবে। দেখো এগুলো সব ইনডেন্টের সমান করে, সরি এই যে এগুলো সব যেন বাম সাইড দিয়ে হয়। ঠিক আছে তো? দেখো একটু ফরম্যাটটা খেয়াল করো। দেখো এটার যেমন সবগুলো একদমই সব বাম সাইড, কিন্তু এটা ইনডেন্ট দেওয়া, তারপরে এটা আবার পুরো বাম সাইডে প্যারাগ্রাফের সেকেন্ড লেটার থেকে সবগুলো কিন্তু আবার একদম বাম দিয়ে। তাহলে এইভাবে এটা হচ্ছে কি মডিফাইড ব্লক, তাই তো? দেখো মডিফাইড ব্লক ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য লেটার, আর লেন্থ ডিপেন্ড করে প্যারাগ্রাফস মে বি সেপারেটেড বাই আ সিঙ্গেল আর ডাবল লাইন। এখানে তুমি সিঙ্গেল লাইন স্পেস ইউজ করতে পারো প্যারাগ্রাফের মাঝখানে, ডাবল লাইন স্পেস ইউজ করতে পারো, সেটা তোমার আসলে কত বড় লেটার তার উপর ডিপেন্ড করে হচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের। তাহলে টোটাল কয়টা ফরম্যাট পেলাম আমরা বলো তো? প্রথমে পেলাম কি, ব্লক। ব্লক, প্রথমে সিম্পল একটা ব্লক পেলাম নাকি, হ্যাঁ, তারপরে ফুল ব্লক, তারপরে সেমি ব্লক, ব্লক, সেমি ব্লক, তারপরে তারপর সেমি ব্লক, সেমি ব্লক, মডিফাইড ব্লক। আর হলো মডিফাইড ব্লক। দেখো এইগুলোর ব্যাপারটা একটু বুঝতে পেরেছো না? এই জন্য বাসাতে এই 4টা ফরম্যাট তোমরা নিজেরা লিখবা, বইয়ে যেভাবে দেওয়া আছে বইয়ে দেখে দেখে লিখবা। ইনডেন্টগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে আমি বুঝাই দিলাম। তোমাদের কাজ হবে এগুলো লিখে ছবি তুলে খাতায় পেজটা আমার এখানে জমা দিবা। আমি দেখবো কি না দেখবো সেটা বড় কথা না, কিন্তু তোমরা কাজটা যে করেছো এটা তার একটা প্রমাণ থাকবে। ঠিক আছে তো? কারণ বইয়ে অলরেডি দেওয়াই আছে যে কিভাবে লিখতে হবে। একটা লেটারকে সুন্দর করে উপস্থাপন করতে হলে এই ফরম্যাটটা আগে ভালো করে জানতে হবে। এখন প্রশ্ন হলো স্যার এই 4টা ফরম্যাটের মধ্যে আমরা কোনটা ফলো করবো বলো তো পরীক্ষার সময়? ফুল ব্লক, আমাদের যদি কোনো অ্যাপ্লিকেশন বা লেটার লিখতে দেয় আমরা ফুল ব্লকটা ফলো করব, সবকিছু বাম দিক দিয়ে দিয়ে দিব, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। ঠিক আছে, যেটা আমি যেগুলো দিয়ে দিয়েছি আমি সবগুলোই এই দেখো বাকি যেগুলো আছে সব ফুল ব্লক অনুসারে দেওয়া। ঠিক আছে, এইভাবে এই আচ্ছা, তাহলে ফরম্যাট নিয়ে আমরা কথা বললাম, ফর্মাল ইনফর্মাল। তাহলে আমরা যেগুলো শিখলাম এগুলো হচ্ছে সব কি ফর্মাল লেটারের, ফর্মাল লেটার। তাই তো? ফর্মাল লেটারের ফরম্যাট। ইনফর্মাল লেটারেও এই ফরম্যাট ইউজ হয়েছে, খুব যে বেশি এদিক ওদিক হয়েছে তা না। আমরা একটু দেখি ইনফর্মাল লেটারের ফরম্যাট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো কি কোশ্চেন? স্যার আমরা তো এতদিন ওই যে সেন্ডার্স
স্পেসটা দিতাম না, এখন কি লেখার সময়টা দিয়ে দিব, মানে পরীক্ষায় বা যখন লিখবো তখন? অ্যাপ্লিকেশন লেখার সময় দেওয়ার দরকার নেই, আমি ওটা দেই নাই, যেটা আমরা যেভাবে অভ্যস্ত। তোমরা যদি মনে করো দিবা তা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা না। ওটা ওকে থাকা না ওকে থাকা স্যার, নিয়ে খুব একটা দিলেও ঝামেলা নেই। সমস্যা নেই। না দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা না, ঠিক আছে, কারণ এটা আমরা এভাবে অভ্যস্ত। স্যার কিন্তু ওটা একটা পার্ট। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের যখন পার্ট সি এ কোশ্চেন আসবে, তখন কি মানে একটাই থাকবে ফর্মাল লিটার, পরে কি অর দিয়ে অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে, না না, একটাই নাকি থাকবে, যে কোনো একটা আর থাকবে আসবে? না, কোনো আর থাকবে না, অরের কোনো প্রশ্নই আসে না। জি স্যার, বুঝতে পারছি, যে কোনো একটা। হ্যাঁ একটাই একটাই, একটা যে কোনো একটা না, একটাই, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আর কারো কি প্রশ্ন ছিল জানো, কি বলতে চাচ্ছিলাম? ফর্মাল ইনফর্মাল এটা, তাই তো? দেখো, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন অ্যান ইনফর্মাল লেটার। সাধারণত বলা হয়ে থাকে 6 পার্ট থাকে, দুই একটা এদিক ওদিক মিলে দিলে যায়। প্রথমে কি হেডিং। হেডিং মানে কি? দেখো, হেডিং মানে হচ্ছে যে লিখবে তার, দ্য অ্যাড্রেস অর ডেট শুড বি রিটেন ইন দ্য রাইট হ্যান্ড কর্নার, ওই যেটা আমরা পড়ে আসলাম, ঠিক আছে, যে রাইটের দিকে। ইন ক্যাজুয়াল ফ্রেন্ডলি লেটার্স ইউর অ্যাড্রেস ইজ নট নেসেসারি, তোমার অ্যাড্রেস দেওয়া তখন সেন্ডার্স অ্যাড্রেস দিলেও চলে, না দিলেও চলে। এবার হচ্ছে ওপেনিং স্যালুটেশন, এখানে তো আর ওই অ্যাপ্লিকেশনের মতো ইয়া লাগে না, ইনসাইড অ্যাড্রেস বা সেন্ডার্স অ্যাড্রেস, ইয়া কি রিসিপিয়েন্ট অ্যাড্রেস কি লাগে ফর্মাল লেটারে, এই ইনফর্মাল লেটারে? বলো। না স্যার। না, আমরা দিই না। তারপর হচ্ছে ওপেনিং স্যালুটেশন, সরাসরি দ্য মোস্ট কমন স্যালুটেশন ইন অ্যান ইনফর্মাল লেটার ইজ ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। ইট ইজ রিটেন ইন দ্য লেফট হ্যান্ড কর্নার অ্যান্ড অলওয়েজ এন্ডস উইথ আ কমা। কমা থাকবে, ফলো, ডিয়ার জি স্যার। ডিয়ার ইয়া বলে একটা কমা থাকবে। বডি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল লেটার কন্টেন্ট, ইট হ্যাজ 3 পার্ট, ইন্ট্রোডাকশন, মেইন পার্ট, কনক্লুশন, এটা বলতেছি। তারপরে কি থাকবে? ক্লোজিং স্যালুটেশন, ইউর ইত্যাদি এভার্স, ইউর ফ্রেন্ড, অল দ্য বেস্ট, লর্ডস অফ লাভ, মিসিং ইউ লর্ডস ইত্যাদি বলে শেষ করলাম, দিয়ে একটা বলছে ক্লোজিং স্যালুটেশন ইজ ফলোড বাই কমা অ্যান্ড ইট ইজ লেফট জাস্টিফাইড। এই যে কমা টমাগুলো অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, এগুলো নিয়ে। তারপরে কি থাকবে? সিগনেচার থাকবে, ইজ পুট আন্ডার দ্য ক্লোজিং স্যালুটেশন। তারপর কি থাকবে? সাবস্ক্রিপশন মানে অ্যাড্রেস, মানে কি থাকবে? একটা খাম থাকতে হবে নাকি? পার্সোনাল লেটার মানে কি একটা কি থাকবে? এনভেলপ রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এনভেলপ রাখতে জি হবে। স্যার। এবং সেখানে কি করতে হবে, দাঁড়াও আমি দেখি, ইনফর্মাল অথবা পার্সোনাল লেটার, ওপেন হলো না। এই যে দেখো, ইনসাইড অ্যাড্রেস, ঠিক আছে তো, এই সরি সেন্ডার্স অ্যাড্রেস, এটা দিলেও চলে, আবার কি না দিলেও চলে, তাই তো, ডেট টেট সহ। তারপর হচ্ছে কি, এই যে স্যালুটেশন, তারপর হচ্ছে আমার লেটার, তারপর হচ্ছে ইউর লাভিং ফ্রেন্ড এম মোহাম্মদ ইসমাইল হোসেন। তারপর কি থাকবে? একটা খাম আঁকতে হবে কিন্তু, পার্সোনাল লেটার মানে কি এরকম একটা এনভেলপ আঁকতে হবে, ঠিক আছে, দিয়ে ফ্রম টু স্ট্যাম্প এইভাবে দিতে হবে প্রত্যেকটা লেটারের সাথে। স্যার এই ক্ষেত্রে সবগুলা কি লেফটে থাকবে? সেটা তুমি তোমার ফরম্যাটটা ইউজ করবা, বললাম তো, জি স্যার, একটা বুঝতে ফরম্যাট পারছি। ইউজ করবা। জি স্যার। হ্যাঁ, তুমি ওই ফরম্যাট তাহলে ওই ফরম্যাটে ইউজ করবা, এটা সমস্যা না। এখানে যেমনটা বলেছে, যেমন এই জায়গায় বলেছে, হ্যাঁ, এই যে হেডিং মানে অ্যাড্রেস, তারপর ডেট, তারপর স্যালুটেশন, বডি, তারপর হচ্ছে ক্লোজিং সিগনেচার ইত্যাদি ইত্যাদি। দেখো এই জায়গাটায়, তো দেখো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল, তাহলে এই হলো ফরম্যাট, ঠিক আছে, সব বাম সাইড দিয়ে লিখবা, এটাই বললাম যে সব সময় ফুল ব্লক দিয়ে লিখবা, পার্সোনাল হোক আর ফর্মাল হোক আর ইনফর্মাল হোক। ডিফারেন্সটা তোমরা নিজেরা এখন পড়তে পারবা, এটা তোমরা পড়ে নিবা। এখানে আরেকটা বিষয় যেটা আলোচনার ছিল আজকে, সেটা হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ দেখো, পুট আউট দ্য ডিফারেন্সেস বিটুইন আমেরিকান স্টাইল অ্যান্ড ব্রিটিশ স্টাইল অফ লেটার রাইটিং। লেটার লেখার ক্ষেত্রে ব্রিটিশ স্টাইল এবং আমেরিকান স্টাইলের মধ্যে পার্থক্য কী? এটা তারিখের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারিখটা আমরা কীভাবে লিখি। বলছে অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, প্রথমে থাকে কি সেন্ডার্স অ্যাড্রেস, তাহলে এটা আমরা কোথায় লিখি?
ইন আমেরিকান স্টাইল দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার ইজ ইউজুয়ালি অ্যালাইন টু দ্য লেফট, আমরা তো বাম সাইডে, সব আমেরিকান বাম সাইডে, কিন্তু ইন ব্রিটিশ স্টাইলে দ্য হেডিং ইজ ইউজুয়ালি প্লেসড ইন দ্য টপ রাইট কর্নার অফ দ্য লেটার, যেটা সামটাইম সেন্টার, কখনো সেন্টারও লেখা হয়, কখনো রাইট সাইডে লেখা হয়। ঠিক আছে, এরা আবার বলে হচ্ছে কি, এটাকে হেডিং বলে থাকে, কিন্তু আমেরিকানরা বলে থাকে কি সেন্ডার্স অ্যাড্রেস। ডেট, আমেরিকানরা ডেট কেমনভাবে লেখে বলো? স্যার আমরা যে লিখি আগে তারিখ, তারপরে মাস, তারপরে সাল। হ্যাঁ হ্যাঁ, স্যার আগে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। না না, ওটা তো আমেরিকান হলো না। এই যে আমেরিকান স্টাইল, প্রথমে কি মাস, তারপরে দিন, মান্থ, ডে, ইয়ার। হ্যাঁ, তারপর ইয়ার, এখানে একটা কমা থাকবে। ইন দ্য আমেরিকান স্টাইল উই নর্মালি ইউজ ডেট ইন দ্য টপ লেফট কর্নার অ্যাবভ দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার। দ্য ডেট ক্যান অলসো বি রিটেন 2 লাইন বিলো দ্য সেন্ডার্স অ্যাড্রেস, একটু নিচ দিয়ে লিখতে হবে, যেটা আমি প্রধানত করে থাকি। দেখো অধিকাংশ কি একটু নিচে আসে না, দেখো সরি ওই কোথায় ফেললাম, এই যে এখানে তুমি এটাকে এইভাবে দিতে পারো, 2 লাইন না দিয়ে 1 লাইন দিলেই হয়ে যায়, এটুকু থেকে তারপর ডেটটা আলাদা সেপারেট করে দিতে পারো। ঠিক আছে, এটা যেটা বলতেছে। তার বলছে কি, দ্য ডেট ক্যান অলসো বি রিটেন 2 লাইনস বিলো দ্য সেন্ডার্স অ্যাড্রেস। দ্য ডেট ইন ব্রিটিশ স্টাইল কামস আন্ডার দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার অ্যান্ড ইট ইজ রিটেন ইন ডে। দেখো এখানে সেন্ডার্স অ্যাড্রেসের নিচে, এটা ব্রিটিশ স্টাইলে, এটা মনে করো আমি এর সাথে অ্যাড করে দিয়েছিলাম এরকম। ঠিক আছে, আর এখানে লিখতে হয় কেমন, প্রথমে দিন, তারপরে মাসের নাম, তারপরে সাল, এখানে কোনো কমা টমা হবে না। এখানে কোনো কমা আছে দেখো তো। এবং তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, লেটার হোক, রিপোর্ট হোক, যেখানেই হোক, আমরা তারিখ কখনোই এইভাবে লিখুন, আজ কয় তারিখ, 26/03/2026, এইভাবে যেন আমরা না লিখি। কীভাবে লিখবো বলো তো? 26 মার্চ মার্চ 2026। হ্যাঁ হ্যাঁ, তাই তো, 26 নাকি? জি আমরা স্যার। এইভাবে লিখবো, এইভাবে আমরা কখনোই লিখবো না, মনে থাকবে তো? এটাকে আমরা বাদ দিয়ে দেব। এবার রিসিপিয়েন্ট অ্যাড্রেস, ইন আমেরিকান স্টাইল রিসিপিয়েন্ট অ্যাড্রেস ইজ পজিশন অন দ্য লেফট হ্যান্ড সাইড, স্টার্ট জাস্ট বিলো দ্য অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, হোয়াইল দ্য ব্রিটিশ রিসিপিয়েন্ট অ্যাড্রেস স্টার্টস ফ্রম দ্য লাইন হোয়ার দ্য ডেট স্টার্টস। এগুলো এতটা দরকার নেই, ঠিক আছে তো? এখানে যেটা ঘটেছে, ব্রিটিশরা করে কি, ডেটটা দেয় বাম সাইডে মনে করো, ঠিক আছে, এই জায়গায় দিল। আর এরা করে কি, এই যে মোটামুটি এর যে অ্যাড্রেসটা, খেয়াল করো আবার কোথায় ফেললাম, দেখো, recipient address is positioned on the left side and starts just below the address center, while the British starts from the line where the date starts in the right side of the page. তার মানে তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লিখবা, তাহলে ডেট যে সোজা আছে না, এই সোজা করেই, ডেটের সোজা করেই তুমি এই জায়গাতেই তুমি তোমার আবার কাল লিখবা বলো তো, এই সোজা করেই রিসিপিয়েন্টের অ্যাড্রেস লিখবা। অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অ্যাপ্লিকেশনে, এটা ফর্মাল লেটার, যেমন এইটার কথা বলতেছি, এই জায়গায়, এই যে মনে করো ব্রিটিশ হলে পারে কি করতাম, এই দিকে ডেট যে সোজা, ঠিক সেই সোজা করে আমাকে রিসিপিয়েন্টের লেখাটাও লিখতে হবে। কি দেখতে পাচ্ছ, দেখা যায়? মানে ডান সাইডে থাকবে ডেট, আর বাম সাইডে ঠিক ওখান থেকে আমার রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা শুরু হবে, বিলো না। যেমন অন্যান্য ক্ষেত্রে কী হচ্ছে, বিলো মানে নিচের দিকে দেখানো হচ্ছে যে আমার এই সাইড উপরে থাকতেছে, এবং এটাকে আমি দিলাম হচ্ছে রাইট সাইডে, আর এটা কিন্তু ওর নিচ দিয়ে হচ্ছে, দেখো, ওর নিচ দিয়ে অনেকখানি, দেখো ওটা দেখাচ্ছে না, সেটা বলছে। স্যালুটেশন কি, ইন দ্য আমেরিকান স্টাইল দেয়ার ইজ আ কোলন আফটার দ্য স্যালুটেশন আর গ্রিটিং সাচ অ্যাজ মিস্টার অ্যান্ড মিসেস, এখানে কী দেওয়া হয়, তারপর একটা এখানে ডিয়ার স্যার দিয়ে কী দেবে, ওরা কী দেয়, একটা কোলন দেয় নাকি, এরকম দেখো। তারপর হোয়াইল ইন ব্রিটিশ দেয়ার ইজ আ কমা আফটার দ্য স্যালুটেশন আর গ্রিটিং সাচ অ্যাজ ডিয়ার মিস্টার ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা আগে জেনেছি কী কী লিখবো। সাবজেক্ট লাইন, ইন আমেরিকান ইংলিশ দ্য সাবজেক্ট ইজ গিভেন ইন বিটুইন দ্য রিসিপিয়েন্ট অ্যাড্রেস অ্যান্ড দ্য স্যালুটেশন হ্যাভিং আ ব্ল্যাঙ্ক লাইন ইন বিটুইন, মানে আলাদা করে ব্ল্যাঙ্ক লাইন থাকবে, মানে দুই দিক থেকেই সেপারেট থাকবে, যেমন এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, এখানে ব্ল্যাঙ্ক লাইন, তাই তো? রিসিপিয়েন্ট অ্যাড্রেস এবং স্যালুটেশনের মাঝখান দিয়ে আমরা সাবজেক্ট লাইনটা লিখেছি। হ্যাভিং এ ব্ল্যাঙ্ক, ইন ব্রিটিশ স্টাইল দ্য সাবজেক্ট লাইন ইজ প্লেসড বিটুইন স্যালুটেশন অ্যান্ড বডি অফ দ্য লেটার। কিন্তু ব্রিটিশরা করে কি, এটা কোথায় দেয়, সাবজেক্টটা স্যালুটেশনের মাঝখান দিয়ে দেয়, এই যে এখান দিয়ে। কথা বুঝতে পারছো?
ব্রিটিশারদের এই জায়গায় এইটা। এবার হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ, ইউর সিনসিয়ারলি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আগের মতোই যেটা আমরা দেখলাম। দেখো বলছে ইন ব্রিটিশ স্টাইল ইউর সিনসিয়ারলি ইজ ইউজড হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ অ্যাড্রেস বাই নেম, ডিয়ার কামাল বা ইত্যাদি ইত্যাদি, অর দ্য রিসিপিয়েন্ট ইজ নন টু দ্য সেন্ডার টু সাম ডিগ্রি, সেটা হচ্ছে ইউর সিনসিয়ারলি। হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ নট অ্যাড্রেস বাই নেম অর দ্য রিসিপিয়েন্ট ইজ নট পার্সোনালি নন টু দ্য, তখন লিখতে হয় কি যেটা আমরা আগে পড়ে আসলাম, ইউর ফেথফুলি। If the sender is already acquainted with the recipient, it may be appropriate to use phrase such as best regards, with warmest regards or kind regards. If you are already acquainted with the recipient, it may be appropriate to use phrase best regards. লাইনটা কি হয়ে গেছে। While in American English, we usually use sincerely for the greetings, whatever the service is. তাহলে কোনটা লিখলে ভালো হয় বলো? আমেরিকান। না, সিনসিয়ারলি লিখলে ভালো হয় না? এতে জি স্যার। কে পরিচিত অপরিচিত এসব বোঝার কোনো প্রয়োজন মনে পড়ে না। অতএব সিনসিয়ারলি লিখলেই হয়ে যায়, সিচুয়েশন যাই হোক না কেন। এই তাহলে এই বিষয়গুলো ব্রিফ কোশ্চেন বা ওই জাতীয় হিসেবে আগে আসতো খুব, কিন্তু এখন যেহেতু ফরম্যাটটা, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আছে বা ওইরকম দিবে, তখন এটা এক্সপ্লেন করতে বললে যাতে আমরা লিখতে পারি। তাহলে ফরম্যাটটা কি বোঝা গেল? জি স্যার। বলো। আমাদের আজকে আলোচনাটার মেইন ইয়েটাই হচ্ছে ফরম্যাটটা একটু ভালো করে বোঝা। আগামী দিন আমরা সিভি বা ওই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো যেগুলো পড়ালাম সেগুলো তোমাদের বই অনুসারে খুঁজে খুঁজে বার করবা কোন কোন প্রশ্নের সাথে রিলেটেড, দিয়ে সেই হিসাবে একটু সবাই পড়ে নেবা। আর তোমাদের লেটারের কোশ্চেনের আগের যে আলোচনাটা আছে সেই আলোচনাগুলো সবাই একটু রিডিং দেবা, আশা করি সবাই নিজেরাই বুঝতে পারবো ওখানে কী কী বলা আছে। লেটারটা একটু বড় চ্যাপ্টার। আসছি। সরি, আমি একটু আসছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আর নতুন করে শুরু করবো না। যে বিষয়গুলো বললাম এগুলো একটু ভালো করে পড়ে নাও। তোমাদের বইয়ে যেমনটা দেওয়া আছে, এখানে বিজনেসেরগুলো আমি আগামী দিন নিয়ে কথা বলবো। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, যেগুলো নিয়ে আলোচনা করেছি, সেইগুলোই একটু রিভিশন দিয়ে নিবা। আর ফর্মাল লেটার, ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্যগুলো কী, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, কী হয়েছে গো এখন বলো, কারো কিছু কি বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? জি না স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, আর যেগুলো পড়ালাম সেগুলো মনোযোগ দিয়ে পড়ে ফেলো। ওকে, তো ঠিক আছে, গুড নাইট সবাইকে, বাই। আসসালামু আলাইকুম। বাই।